আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আজকে আমরা সবাই জানি যে আমরা গ্রেড ফোরের যেটা এক্সাম আছে, গ্রেড থ্রি গ্রেড ফোর 21 তারিখ থেকে শুরু হয়ে 28 তারিখ পর্যন্ত পড়বো। অনেকে অনেক দিন পড়ছে, তো তার আগে আমরা সবে রিভিশন দেওয়ার আমার যতটুকু বিশ্বাস সবে সব সাবজেক্ট রিভিশন দেওয়ার এখন আমরা পড়ার ইচ্ছা একটু বেশি হয়েছে। তো এই হিসাবে আমি চিন্তা করলাম যে একটা ক্র্যাশ কোর্স ম্যাথমেটিক্সের মধ্যে প্রেজেন্টেশন দেওয়ার মধ্যে এখানে 7টা চ্যাপ্টার আছে। এই 7টা চ্যাপ্টারগুলো আমি এই ভিডিওতে কমপ্লিট করব। এই 7টা চ্যাপ্টার আগে আরও দুই একটা চ্যাপ্টার আছে যেটা অলরেডি চ্যানেলে আপলোড করা আছে, আর পরে শুধুমাত্র একটা চ্যাপ্টার থাকবো মেনসুরেশন, ওই চ্যাপ্টারটা আমি আপলোড করব। তো আজকে আমরা এই 7টা চ্যাপ্টার শুরু করবো। তারপর আমরা ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করব। তো চলো আমরা আজকের ফার্স্ট চ্যাপ্টারটা বুঝি। ফার্স্ট চ্যাপ্টারে কী দেখা যায়, পার্সেন্টেজের বাংলায় লাগে শতাংশ। এখন একটা জিনিস নোটিস করো, শতাংশ মানে কিটা? শতাংশ বা পার্সেন্টেজ মানে হইল গিয়া শতাংশ থেকে যদি আমরা বাংলা এগুলো শত যোগ অংশ মানে কিটা। শত মানে কিটা 100, 100 যে অংশটা হইব করে হওয়া হয় পার্সেন্টেজ। এখন আমি যদি 5%, 5% মানে মানে কি? 5% মানে ও মাত্রিক বোঝায়। 5% মানে কিটা? 5% মানে হইল গিয়া 100 বাটর 5 বাট, 100 এর 5 বাট। ঠিক আছে, শতাংশ মানে আর কিচ্ছু না। পার্সেন্টেজ দেখে আমরা হয়তো কেউ ধরাইতেও পারি, কিন্তু পার্সেন্টেজ কিচ্ছু না। শতাংশ যদি বাঙালি বা শত যে অংশ, 100 অংশ, 100 যে অংশ থাকবে ওগুলোকে পার্সেন্টেজ। তো যে কোনো জিনিস যদি আমরা দেওয়া থাকে, টেকা হোক, কিলোমিটার হোক, যে কোনো জিনিস ওগুলো পার্সেন্টেজে নিতে হইলে আমরা দেখবো। যেমন কি 50 টাকার মাঝে যদি আমি 5 টাকা খরচ করলে কত পার্সেন্ট খরচ করছি, তো 50 আমি 100 নেব। 100 নেওয়ার পরে 100 অনুপাতে 5টা কত হইল ওইগুলোকে পার্সেন্টেজ। আচ্ছা, অঙ্ক করলে জিনিসটা বুঝলাম, কিন্তু সিম্পলি ওই জিনিসটা মনে রাখতে লাগবে যে শতাংশ মানে শতযোগ অংশ, 100-র মাঝে কত অংশ আছে ওইগুলোকে পার্সেন্টেজ। তো যেটা এক্সাম্পল দিচ্ছি 50 টাকার বলে, ধরো 50 টাকায় যদি আমি খরচ 5 টাকা যদি খরচ হয়, 100 টাকা কয় টাকা খরচ হয়েছে? নিশ্চয় ডাবল দিব, 10 টাকা দিব। 100 টাকায় খরচ হইব গিয়া 10 টাকা। ঠিক আছে, দেওয়ার জিনিস বুঝাইলে যে এগুলো তো আমি বুঝিয়ে দিন। 50-এ 5 হলে 110 হইব, এমনি কইতাম পারি, কিন্তু অঙ্ক কি লাগে আমি একবার দেখাই দিলাই। আগামীতে আমরা পরবর্তী অঙ্ক করতে সুবিধা হইব। এগুলো আমরা 50 টাকা যদি খরচ হয় 5 টাকাতে 1 টাকা খরচ হইব 5/50। কম খরচ হইব না 1 টাকায়, তার লাগে ভাগ হয়েছে। অতএব 100 টাকায় খরচ হইব 5/50 ইন্টু 100। 1 টাকা যদি অত হয়, 100 টাকায় বেশি হইব, তার লাগে 100 ফুলন দিলেছি, দুইবার যায়, 5 দুগুণ 10। অতএব 50 টাকার 5 টাকা যে আছে, 5 টাকা হইল 50 টাকার কত পার্সেন্ট? 10%। খুব সিম্পল ওই জিনিসটা, একদম সিম্পল কনসেপ্ট, বড় কিচ্ছু নাই। যদি বুঝো না, ওই যে 2 মিনিটের কথা বলছি, 2 মিনিট 3বার দেখিল ইনশাল্লাহ শিওর বুঝে যাবে। এখন আমরা পার্সেন্টেজের উপরে কয়েকটা একদম সিম্পল অঙ্ক থাকে, এগুলো অঙ্ক করি। ফার্স্ট কোয়েশ্চন তুমি জানি কেন দেখবে। In an exam 94% of the candidates passed. প্রশ্নটিতে হচ্ছে একটি পরীক্ষায় পরীক্ষায় 94% ছাত্র উত্তীর্ণ হয়েছে এবং 114 জন ফেল করেছে বা অনুত্তীর্ণ হয়েছে। কতজন ছাত্র কতজন পরীক্ষা দিয়েছিল? ঠিক আছে, 94% ছাত্র উত্তীর্ণ হয়েছে আর 114 জন ফেল করছে। টোটাল যে কোনো জিনিসের টোটাল 100%। 94% যদি পাস করে, ফেল করছে কত পার্সেন্টে? 6% হইল গিয়া ফেল। ঠিক আছে,
ফেল করেন কয়জন? 114 জনে। টোটাল টোটাল ছাত্র যদি আমি ধরি, টোটাল ছাত্র যদি এক্স ধরি, এক্স হয় 6% আমি যখন লিখবো তখন দেখাইব আমি 114, কারণ প্রশ্ন হইয়া দিছে যে 114 জনে ফেল করছে না, 114 জনে লাগিয়া 6% আমরা বুঝি আর প্রশ্ন পড়িয়া টোটাল ছাত্র যদি এক্স হয়, এক্স ওর 6% হলো 114, ঠিক আছে? এক্স ওর 6% মানে কিটা জিনিসটা বুঝিও। এক্স ওর 6% মানে হলো এক্স রে 100 ভাগ করিয়া 6 ভাগ লওয়া হয়েছে। কিতা করা হয়েছে? এক্স রে আমি 100 ভাগ করছি করিয়া 6 ভাগ লইছি, ওগুলো লোকে 6%। এক্স ওর 6% মানে কিতা? এক্স রে আমি 100 ভাগে ভাগ করছি, ভাগ করে খালি 6 ভাগ লইছি। তো এক্স রে 100 ভাগে ভাগ করছি, ভাগ করিয়া খালি 6 ভাগ লইছি, এর মানে হলো এক্স ওর 6%, অবশ্য মান 114। এদের আমি সামনে সব করতে পারবো। এক্স ইকুয়াল টু 100 উপরে দিব গিয়া 114 গুণন 100 বাই 6, 6 দিয়ে 6 একে 6, 5 54, 6 9 54, 1900 জন ছাত্র, টোটাল ছাত্র হয়ে যাবে 1900 জন। ওই আনসার। খুব ছোট অঙ্ক, বুঝিলাম যদি 2 মিনিটে করতে পারবো। এরপরে আর একটা কোয়েশ্চেন লিখিলাই পার্সেন্টেজের উপরে। What percent of 3 days is 18 hours? 3 দিনের কত শতাংশ হলো 18 ঘন্টা? What percent of 3 days is 18 hours? 3 দিনের কত শতাংশ হলো 18 ঘন্টা? এখন পার্সেন্টেজে বার করতে হইলে সবসময় মনে রাখবা ইউনিট সিং হইতে লাগবো। ইনে ইউনিট হচ্ছে দিন আর ইনে হইলে ঘন্টা, বাইরে না। আমরা কিতা করবো? হয় ঘন্টারে দিনে নিতাম, নাহলে দিনটে ঘন্টা নিতাম। আমরা দেখি আর দিনটে ঘন্টা নেওয়া সোজা। আমরা একদিনও 24 ঘন্টা আছে, 3 দিনও আছে 72 ঘন্টা। এখন কইছে 72 ঘন্টা, 72 ঘন্টার কত শতাংশ হইল 18 ঘন্টা, ঠিক আছে? এর মানে কিতা? 72 ডে 100 বাট করিয়া কত বাট লইলে আমি পাইব 18? ও মাতনান 72 ঘন্টার 3 দিনের কত শতাংশ? 18 ঘন্টা, মানে 72 ঘন্টার কত শতাংশ? 18 ঘন্টা, মানে 72 ঘন্টার 100 ভাগ করিয়া কয় ভাগ লইলে আমি 18 ঘন্টা পাইব? ওগুলো কইছে প্রশ্ন। এখন আমি কিতা করি? 72/100 ওগুলো আমি এক্স ধরিলাই, ইন্টু এক্স ইকুয়াল টু 18, এক্স ইকুয়াল টু কত? 18 ইন্টু 100 বাই 72, 4 18 72, 4 25 125%। মানে 3 দিনের কত শতাংশ হইল 18 ঘন্টা? 25%। 3 দিনের 25% হইল গিয়া 18 আওয়ার্স। ও যে লাইন করছি আমি, ও লাইনটা ভালো করে বুঝিলাম, ও লাইনটা ভালো করে বুঝলে এদিকে হয়ে যাব। প্রশ্ন বলছে কি 3 দিনের কত শতাংশ হইল 18 ঘন্টা? 3 দিন মানে 72 ঘন্টা। তো 72 ডে 100 বাট করে কয় বাট লইলে আমি 18 ঘন্টা পাইব? ও মা, আমি মনে লিখেছি 72 ডে 100 বাট করছি, করে কয় বাট লইলে আমি 18 পাইব? ও জিনিসটা লিখছি, লিখে সলভ করছি, বস আমার আনসার আই গেছে। এখন আমি পরের কোয়েশ্চেন লিখি যাই। পরের কোয়েশ্চেন যা হয়েছে, ইন এ স্কুল 720 বয়েজ আর স্টুডেন্টস, 40% are girls, 100 students are boys and 40% are girls, number of boys। আচ্ছা, কোয়েশ্চেন হয়েছে একটি স্কুলে 720 জন ছাত্র ও 40% ছাত্রী আছে, ছাত্রীর সংখ্যা কত? ঠিক আছে, আমরা কি বলছি? একটা স্কুলে 720 জন ছাত্র আছে আর 40% ছাত্রী আছে। ছাত্রী 40% মানে কয়জন? এখন 40% এগুলো খান্তি বার করছি, টোটাল রে 100 ভাগ করিয়া, টোটাল রে 100 ভাগ করিয়া যখন আমি 40 ভাগ লইছি তখন আমি ছাত্রী পাইছি। কারণে কইয়া দিছে বলে 40 ভাগ হইলে ছাত্রী। টোটাল ছাত্রছাত্রীর 100 ভাগ করবো করিয়া আমি 40 ভাগ লইলে পাইব ছাত্রী, আর টোটাল ছাত্রছাত্রীর 100 ভাগ করবো করিয়া কত ভাগ লইলে ছাত্র পাইব? 60 ভাগ লইলে ছাত্র পাইব।
টোটাল ছাত্র তো আমি জানি না, টোটাল যদি হয় এক্স, এক্সরে যদি আমি 100 ভাগ করি, করে যদি আমি 60 ভাগ লইলে আমি কত পাইম ছাত্র, ছাত্র হয়েছে আমার 720 জন। ঠিক আছে, তো ওগুলো আমি সলভ করলে এক্স কত হইব, 6 12 72, মানে 1200 টোটাল ছাত্র। এখন আমার ঘরে 40% ছাত্র ছাত্রী আছে, তো 1200 যদি আমি 100 ভাগ করি, করিয়ে 40 ভাগ লই, তো কত কত পাই আমি, 4 12 48, 480, 480 জন ছাত্রী। শেষ। জাস্ট কনসেপ্ট বুঝতে এরকম অঙ্ক আইলে দুমদাম করে শেষ হয়ে যাব। 1 থেকে 2 মিনিট লাগবে, পার্সেন্টেজের অঙ্ক খুব ইজি, তুমি তাহলে একটু চেষ্টা করো যদি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাব। তো আমরা এখন বর্তমানে পার্সেন্টেজের চ্যাপ্টার শেষ হয়ে গেল, তো নেক্সট চ্যাপ্টার আমরা এখন শুরু করব। তো চলো বন্ধুরা, আমরা এখন প্রফিট অ্যান্ড লস এই চ্যাপ্টারটা করি। প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারটা খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। প্রফিট অ্যান্ড লস, লাভ ও ক্ষতি। আমরা যে কোনো ট্রানজ্যাকশন, ডে টু ডে ট্রানজ্যাকশন যতগুলো করি হয়, দোকানে গিয়ে হোক বাজারে গিয়ে হোক, সব জায়গাত আমরা সবসময় চিন্তা করি লাভ না ক্ষতি হওয়ার, যে বা আমরা যে বিক্রি করে হে আমরা খুব ওজন আল্লাহ পছন্দ দাম মতো টাকা আমি 200 টাকা দিলে খালি 2 টাকার আগে তোমার বা 5 টাকার আগে তোমার দাও, ওই রকম অঙ্ক যেগুলো আছে অঙ্কগুলো করি। কিন্তু এখানে একটা জিনিস আছে, যে যখনই আমরা বইয়ের মাঝে প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারটা খুলি, তখন আমরা দেখি যে বিভিন্ন ধরনের ফর্মুলা, 3টা 4টা ফর্মুলা আছে যেগুলো মুখস্থ করা খুবই কষ্ট। কিন্তু আজকে আমরা এই চ্যাপ্টারটা এমনভাবে করবো যেখানে কোনো ফর্মুলা মুখস্থ করা লাগতো না, আপনারা জাস্ট ফলো করেন খুব মন দিয়া, তখন দেখবা কিচ্ছু লাগে না, কোনো ফর্মুলা লাগে না। এখানে যতটা অঙ্ক লেখা আছে সব অঙ্ক আমরা উইদাউট ফর্মুলা সলভ করে নেবো, শুধু 2টা জিনিস জানতে লাগবো, এই 2টা জিনিস আমি ক্লিয়ার করি। তো তার আগে আমরা কিছু বেসিক টার্মস বুঝলাম। ক্রয় মূল্য মানে কি, কস্ট প্রাইস। ক্রয় মূল্য হইল গিয়া যে টাকা দিয়ে একটা বস্তু ক্রয় করা হয় কিনা হয়, ওটা হইল ক্রয় মূল্য। বিক্রয় মূল্য মানে কিটা, বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস, সেলিং প্রাইস বা এসপি যেগুলো হয়। সেলিং প্রাইস কিটা, যে টাকায় বিক্রি করা হয় একটা জিনিস, ওগুলোকে বিক্রয় মূল্য। জিনিসটা ভালো করে বুঝলো, টার্মগুলো মনে রাখতে লাগবে, এই টার্মগুলো ইম্পর্টেন্ট। এই টার্মগুলা বুঝলে না অঙ্ক কোনো সময় উঠবে, এই টার্মগুলো যখনই বুঝবে তখন অঙ্ক উঠবে। তো ক্রয় মূল্য কথা এখন আমি করি, একটা জিনিস আমি ক্রয় করছি, তারপরে বিক্রয় করছি, ক্রয় বিক্রয় করে আমার লাভ হয়েছে, লাভ শুনে বার করি। লাভ মানে এটা প্রফিট, প্রফিট শুনে বার করি খরচ। নিশ্চয়ই আমরা দেখিয়া বুঝতে পারি বিক্রয় মূল্য টিকিয়া যদি ক্রয় মূল্য বাদ দিলে তখন আমরা প্রফিট আই যায়। ঠিক আছে, এটা একদম কমন সেন্স, এসপি মাইনাস সিপি। আর যদি আমরা এই ব্যবসার ক্ষতি হয়ে যায় তখন আমরা সামনে বাদ লস, তখন কিতা করবো, আমরা কত টাকা দিয়ে লুইছিলাম আর কত টাকা দিয়ে বেঁচেছিলাম ওগুলো করিলাই যদি, তখন আমরা ক্ষতি কত টাকা হয়েছিল ওই ফাইলে। যে 2টা জিনিস করছিলাম, একটা জিনিস হইলে ওই জিনিস, এটা আমরা মনে রাখতে লাগবে। এই চ্যাপ্টারে এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারে এই জিনিস ছাড়া অঙ্ক হইতো না, এটা মনে রাখতে লাগবে। আর আশা করি এটা সবার মনে থাকবো, কারণ এটা একদম বেসিক কোর্সে আমরা সবাই জানা আছে। সেকেন্ড কনসেপ্টটা যেটা হলো লাভ ও ক্ষতির হার, ক্ষতির হার সর্বদা ক্রয় মূল্যের উপর নির্ধারণ করা হয়, নির্ধারণ করা হয়। Profit and loss percentage is always calculated on cost price. बहुत विलम्ब होता है। এই 2টা কথা জানতে তো অত কষ্ট হইতো না, আমরা এই 2টা কথা জানবো, জানিয়া এই চ্যাপ্টারে এই সবগুলো অঙ্ক করবো। আর এই সবগুলো অঙ্ক করলে ইনশাল্লাহ এক্সামে একটা বা 2টা কোয়েশ্চেন হবে, 100% সলভ হবো। গ্রেড 4 লেভেলে যে কোয়েশ্চেন হবে এটা 100% সলভ হইব। আর আমি আশা করি খুব বেশি ক্রিটিক্যাল না হইলে গ্রেড 3ও মোটামুটি 90% কোয়েশ্চন
এই এই দুইটা জিনিস দিয়ে 90% কোয়েশ্চন সলভ করা যায় এই চ্যাপ্টারে। চলো আমরা এই কোয়েশ্চনগুলো সলভ করি। ফার্স্ট কোয়েশ্চনে যেটা হচ্ছে 500 টাকা ক্রয় মূল্যের একটি বস্তু বিক্রি করার পর 12 টাকা লাভ হলো, লাভের হার। ফার্স্ট কোয়েশ্চনে হচ্ছে যে কস্ট প্রাইস হইল গিয়া 500 টাকা, প্রফিট হয়েছে কত 12 টাকা, ঠিক আছে। আমার কাছে প্রফিট পার্সেন্ট কত বা প্রফিট পার্সেন্ট পার্সেন্টেজ চ্যাপ্টার আমরা করছি। এখন দেখো কিরকম এখানে খাটে যাবে। আমরা জানি প্রফিট আর লস সব সময় ক্রয় মূল্যের উপরে নির্ধারণ করা, ঠিক আছে। তো ক্রয় মূল্য দেওয়া দিলেছি তো কোনো ঝামেলা নাই। 500 টাকায় লাভ হইল 12 টাকা, সিপি 500 and profit কস্ট প্রাইস যদি 1 টাকা হয় প্রফিট কত হইব, বেশি হইব না কম হইব? কম হইব। কস্ট প্রাইস যদি 100 টাকা, প্রফিট পার্সেন্ট মানে কি 100 টাকা কয় টাকা লাভ হয়েছে বার করে 100 টাকা লাভ হয়েছে। ক্রয় মূল্যের উপরে বার করবেন, আমি জানা আছে, আমি শিখেছি দুইটা জিনিস শিখেছি, প্রফিট এন্ড লস পার্সেন্ট ক্রয় মূল্যের উপরে বার করবেন, আর লাভ কীরকম বার করবেন ক্ষতি কীরকম বার করবেন, দুইটা জিনিস আমার বেসিক জিনিস যেগুলো আমার জানা আছে। 100 টাকায় প্রফিট কত হইব 12/500 into 100, 5 বার যায়, 5 দিয়ে 12 বার করে যদি 5 দিয়ে 10 2.4%। নম্বর কোশ্চেনটা সলভ হইল। আর লাভের হার কত 2.4%। জাস্ট দুইটা জিনিস জানি আমি চ্যাপ্টার অঙ্কগুলো সলভ করি, আর কিছু জানতাম না। Next question is, if cost price is ₹500 and loss is ₹24, what is loss percentage? Question number 2 দিতে হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে 500 টাকা আর প্রতি হচ্ছে 24 টাকা, ক্ষতির হার সেম আগের মতো, জাস্ট ডিভিশন। ক্ষতির হার কত ডিভিশন তুমি দিবা, 500 টাকায় ক্ষতি হয় 24 টাকা, 1 টাকায় ক্ষতি হয় 24/500, 100 টাকার ক্ষতি হয় 24/500 ইন্টু 100, ডিভিশনের জন্য 4/20 আর 5/40, 2.8% আনসার। সামনে এসে তুমি সুন্দরভাবে করো। এরপরও প্রশ্নটা দেখি নাই। Farmer sells his product at a loss of 8%. If his selling price is 27,600, what is loss amount? ঠিক আছে, farmer sells his product at a loss of 8%. If his selling price is 27,600, what is loss amount? এটা হচ্ছে লস পার্সেন্ট, ক্ষতির হার 8%। সেলিং প্রাইস বিক্রয় মূল্য এসপি, সেলিং প্রাইস হচ্ছে কত 27,600, লস অ্যামাউন্ট কত। এখন চিন্তা করে দাও, কিচ্ছু নাই না, তোরা চিন্তা করলে কিচ্ছু নাই না, তোরা চিন্তা করলে আনসারটা আই দিবি। লস পার্সেন্ট বা ক্ষতির হার দিচ্ছে 8% আর বিক্রয় মূল্য দিচ্ছে 17,600, আমার কাছে কত টাকা লস হচ্ছে এটা। এখন আমি জানি যেটা জানি, আমি দুটো জিনিস জানি। 2 নম্বর জিনিস হইল যে লাভ ও ক্ষতির হার সবসময় ক্রয় মূল্যের উপরে নির্ধারণ করা হয়, কিন্তু আমার ক্রয় মূল্য দেওয়া দিচ্ছে না, তাই আমার ক্রয় মূল্য এটা বার করতে লাগবে। ক্রয় মূল্য সামনে বার করবে, ক্রয় মূল্য ধরি, ক্রয় মূল্য বা সিপি হলো এক্স, ঠিক আছে। এক্স আচ্ছা 27,600 থেকে আমি ক্ষতি হয়েছে আমার এক্স থেকে
এক্স থেকে যদি আমি 27,600 টাকা বাদ দিলাই তখন কি আমি পেয়ে যেটা আমার লস ডিভিশন করে। এখন লস যেটা আছে এটা আমার দেওয়া নাই, কিন্তু লস পার্সেন্টেজ দেওয়া আছে। লস পার্সেন্টেজ যদি দেওয়া থাকে এখানে লস কত হয়েছে, লস হইল কি আমার লস সবসময় কস্ট প্রাইস করতে পারবো। লস যেটা আছে এটা কস্ট প্রাইস করতে পারবো 8% অফ এক্স, এটা হলো তোমার লস। কারণ দেখো এক্স টাকায় লস হয় 8 টাকা, 1 টাকায় লস হয় বাই এক্স, 100 টাকায় লস হয় বাই এক্স ইন্টু 100। তো উল্টা আমাদের এক্স টাকা লস হয় 8 টাকা, 100 টাকা 8% মানে 100 টাকা লস হয় 8 টাকা, 1 টাকা লস হয় 8 বাই 100, এক্স টাকা লস হয় 8 বাই 100 ইন্টু এক্স। ঠিক আছে, তখন গেছে আমার 8%। তো এই ইকুয়েশনটা যদি আমি সমাধান দিই আমার এটা আসবে, এখান থেকে আমরা দিলাম তো এক্স মাইনাস 8 এক্স বাই 100, এক্স বাই 100 ইন্টু 8 into 23,600. That is 92x. 100x minus 8x by 100 equal to 27,600. X equal to 27,600 by 92. Bilangan kawal tinggal 27 aku lulus tinggal ya ini tinggal tadi tadi ini cuma cost price हमारे फिलहाल क्रिमिनल को तो सकता है क्रिमिनल या जो cost price हो सेलिंग प्राइस 27,600 तो मैनेज करने में लॉस हो जाएगा 500 2,600 টাকা লস। সিম্পল এই ইকুয়েশনটি ক্লিয়ার। এই ইকুয়েশন আমরা ফার্স্টে শিখেছিলাম, এই ইকুয়েশন তো এই কোশ্চেনটা সলভ করব। নেক্সট প্রবলেম করি, ফার্মার সেলস হিজ প্রোডাক্ট উইথ লস অফ 8%। এটা তো বলে দিয়েছি। এ শপকিপার পারচেজ 200 bulbs for ₹10 each। দোকানদার 200টা বাল্ব কিনেছে। ঠিক আছে, প্রত্যেকটার দাম প্রত্যেকটা মানে একটার দাম হচ্ছে 10 টাকা, 5টা নষ্ট হয়েছে। আর বাকি বাল্ব কত টাকা বেশি? 12 টাকা। বাকি বাল্ব 12 টাকা করিয়া বাকি এগুলো বাল্ব আছে, একটা বাল্বের দাম বেশি থেকে 12 টাকা। এই হলো লস পার্সেন্টেজ। তো 200টার থেকে যদি 5টা বাল্ব নষ্ট হয়ে যায়, আসে 195টা বাল্ব, আর একটা যদি 12টা করে বেশি 5 12 60, 12 108, 114 সাইড আছে 11, 12টা 12 আর 222 আর 30, 340 টাকা এটা হয়েছে তার ক্রয় মূল্য কত আসবে? 200টার যদি 10 টাকা করে এগুলো সেলিং প্রাইস, আর এগুলো কস্ট প্রাইস। তার লসটা লাভ হয়েছে কত টাকা লাভ হয়েছে? 340 টাকা লাভ। শেষ। খুব সিম্পল, কত সময় চিন্তা করো অঙ্কটা লিয়া, যদি বুঝি যাও তা তো বুঝে লিখছো, ইনশাল্লাহ বুঝবা, কারণ এগুলো অঙ্ক খুব ইজি অঙ্ক। এখানে আমরা পার্সেন্টেজ বের করতে লাগবে, গেইন আর লস পার্সেন্ট। 300 টাকা যখন লাভ হয়েছে, কত টাকা লাভ হয়েছে? পার্সেন্টেজ সবসময় আমরা কস্ট প্রাইসে বার করি। কস্ট প্রাইস 2000 টাকা, 2000 টাকায় লাভ 340 টাকা, 1 টাকায় লাভ 340 বাই 2000, 100 টাকায় লাভ
340 বাই 2000 ইন্টু 100, দুটো শূন্য টাইম 17%, 17% না, ওটা হইল গিয়ে আনসার। তারপরে এখন আমরা কোশ্চেনটা শেষ। ডিসকাউন্টের উপরে একটা কনসেপ্ট বুঝি নাই। ডিসকাউন্ট খুব ইজি, একটা জিনিস দেখতে লাগবো যে ডিসকাউন্ট যেটা আমরা পাই করি এটা মার্ক প্রাইসও ডিসকাউন্টটা পাই বা ধার্য মূল্য ডিসকাউন্ট পাই। দুইটা কোয়েশন আছে, দুইটা কোয়েশন সলভ করলেও দিব। এই একটা কোয়েশন, একটি করে ধার্য মূল্য 180 আর বিক্রয় মূল্য 170, 9.5। মার্ক প্রাইস 180 আর সেলিং প্রাইস 170। ডিসকাউন্ট পার্সেন্টেজ মার্ক প্রাইস থেকে সেলিং প্রাইস কত টাকা পড়বে? মার্ক প্রাইস 180, মার্ক প্রাইস মানে হইলে ধার্য মূল্য আর এটা হইলে বিক্রয় মূল্য, ডিসকাউন্ট মানে 5.5। 180 টাকা নিয়ে সে 171 টাকা বেঁচেছে, মানে 9 টাকা কম বেঁচেছে। এখন আমি কই 9 টাকায় 180 টাকা কত পারছেন? কারণ আমি যেটা বলছি সব সময় ডিসকাউন্টটা মার্ক প্রাইসের উপরে ক্যালকুলেট করা হয়। এই জিনিসটা ইম্পর্টেন্ট। ডিসকাউন্ট ইজ ক্যালকুলেটেড অন মার্ক প্রাইস। ছাড়ের হার সর্বদা ধার্য মূল্যের উপর নির্ধারণ করা হয়। এই জিনিসটা মনে রাখতে মনে রাখলে এগুলো অঙ্ক করে দিব। 180 টাকা কমাইছে 9 টাকা, 1 টাকা কমাইছে 180, 1 টাকা কমাইছে 100 টাকা কত মনে হচ্ছে কিন্তু 5% ডিসকাউন্ট কত পার্সেন্ট দিচ্ছে? 5% ডিসকাউন্ট দিচ্ছে। তারপরে একটা হলো এই চ্যাপ্টারটা শেষ। A trader lists his article 15% above cost price and allows a discount of 5%. Find this profit percentage. এক বিক্রেতা একটি বস্তুর ধার্য মূল্য মূল্যের 15% বেশি রাখলো ও তারপর 5% ডিসকাউন্ট বা ছাড় দিল। তার লাভের হার একজন বিক্রেতা একটা বস্তুর ধার্য মূল্য যেটা আছে এটা তার ক্রয় মূল্য থেকে 15% বেশি রাখছে। তারপরে কিতা করছে এটার উপরে 5% ডিসকাউন্ট দিয়ে দিয়েছে। তো এখন আমরা জিজ্ঞাসা লাভের হার কত, কিন্তু এটা নোটিস করে এখানে কোনো কস্ট প্রাইস, সেলিং প্রাইস, অ্যামাউন্ট কিছু দেওয়া দিচ্ছে না। এরকম জায়গা আমরা কিতা করতে পারি, আমরা অ্যাজিউম করতে পারি। তো ধরি আমরা বস্তুটার ক্রয় মূল্য সিপি 100 টাকা, ঠিক আছে। তার মার্ক প্রাইস কত হইল? মার্ক প্রাইস ধার্য মূল্য কত বলছে? 15%। ক্রয় মূল্য 15, 115 100 যোগ 15 যদি 115 টাকা হইল তার মার্ক প্রাইস। 115 টাকা কিনা হচ্ছে ডিসকাউন্ট দিচ্ছে 5%। এখন 115 বাড়তে লাগবে। 105% যদি ফার্স্ট করলে তখন এটা জিনিসটা হতো না। 115 5% হতো। 115 আমি যদি 100 ভাগ করি, 5 ভাগ করি কত হয়ে যাবে? 5 20 100, ঠিক আছে। 20 ভাগ করলে 5 20 100 15 মাঝে দেয় না, 9.150, 140 আর 10 হইলে 105, 5.75%। এটা ভাবছি আমি 115
115 5% কত 5.7% 115 5% হইলে 5.7, তার মানে হে ডিসকাউন্ট দেওয়ার মানে কত টাকা হয়েছে 115 থেকে আমি 5.75 যদি মাইনাস করি, এ 5% ডিসকাউন্ট দিয়েছে 115 টাকা, মানে 115 টাকা ফার্স্ট টাইম 70 লেস দিয়েছি, ফার্স্ট টাইম 70 লেস দিলে তার বিক্রয় মূল্য কত হয়, এখানে কত থাকবো 10 থেকে 5 থেকে 5 নতুন 7,2 60 থেকে 5 দেয় না 14 থেকে 9,9, ঠিক আছে, 109 টাকা 25 পয়সা তার বিক্রয় মূল্য, মূল্য হইল 100 টাকা, আর লাভ হয়েছে গিয়া 100 টাকা লাভ হয়েছে 9 টাকা 25 পয়সা, ঠিক আছে না, 100 টাকা লাভ হয়েছে 9 টাকা 25 পয়সা, দেখো 109 টাকা বিক্রয় মূল্য যদি হয়, 109 টাকা 25 পয়সা যদি বিক্রয় মূল্য হয়, তে লাভ কত টাকা হয়েছিল 9 টাকা 25 পয়সা, 100 টাকা লাভ হয়েছিল 9 টাকা 25 পয়সা, তার মানে 9.25% লাভের হার। তো থ্যাংক ইউ ভেরি মাচ, এই চ্যাপ্টারটা শেষ হলো, নেক্সট চ্যাপ্টার আমরা কার্য আর সময় ওয়ার্ক অ্যান্ড টাইম, তো চলো আমরা নেক্সট চ্যাপ্টারটা শুরু করি। তো চলো আমরা এখন ওয়ার্ক অ্যান্ড টাইম চ্যাপ্টারটা করি। এই চ্যাপ্টারটা হয়তো আমরা অনেকের খুব বেশি টাফ লাগতে পারে বা অনেকে হয়তো হতে পারে যে এটা শর্টকাট আছে, কিন্তু আমি অ্যাডভাইস দিব যে এইরকম শর্টকাটের কোনো প্রয়োজন নাই, যেরকম শর্টকাট হয়ে আমরা বুঝি যে এই চ্যাপ্টার বা অন্য যে কোনো চ্যাপ্টারের শর্টকাট তখনই আমরা লাগাইতে পারবো যখন আমরা খুব বেশি এক্সপার্ট হয়ে যাবো। কিন্তু বর্তমান যে সময় আছে, এই সময়ে গ্রেড 4-এর এই এক্সামটা দেওয়ার আগে এখানে শর্টকাট ইউজ করার কোনো দরকার নাই, তো এখানে ফর্মুলা ইউজ করারও দরকার নাই, কিন্তু দুইটা গোল্ডেন রুল আমি দেওয়ার এই চ্যাপ্টারের লাগিয়া, যে দুইটা গোল্ডেন রুল ফলো করলে আশা করি গ্রেড 4-এর যেগুলা এক্সাম কোয়েশন আইতে পারে এগুলা খুব ইজিলি হয়ে যাবে, হয়তো একটা বা দুইটা আইব, এই দুইটা খুব ইজিলি হয়ে যাবে। গোল্ডেন রুল নাম্বার 1, খুব মধ্যে দ্বিতীয়, যদি একটি কাজ সম্পূর্ণ করে n দিলে, if a completes work in n days, তবে একদিনে করে কাজের 1/10 one day work equal to 1/10, ঠিক আছে। দেখি যদি একদিনে করে কাজের 1/1 অংশ, তবে সম্পূর্ণ কাজ করে n দিন। এই লাইন আর এই লাইন সেম জিনিস, যদি একটা কাজ সম্পূর্ণ করে n দিনে, একদিনে করে কাজের 1/n অংশ। If a completes work in n days, then s one day work equal to 1/n। এই জিনিসটা খুব ভালো করে মনে রাখতে লাগবে। একদিনে করে কাজের 1/n অংশ, তবে একটি কাজ সম্পূর্ণ করে n দিন, ঠিক আছে। একদিনে করে কাজের 1/n অংশ, তবে সম্পূর্ণ কাজ করে n দিন। এটার থেকে এটা, 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 ওই জিনিসটা খুব ভালো করে মনে রাখতে রাখবো। এটা মিলাই দিয়া তার বুঝার সুবিধা লাগে আমি বুঝি। ফার্স্ট গোল্ডেন রুল, এই চ্যাপ্টারে ফর্মুলার কোনো দরকার নাই, শুধু দুইটা গোল্ডেন রুল মনে রাখতে লাগবে। ফার্স্ট গোল্ডেন রুল হলো এটা, যদি একটি কাজ সম্পূর্ণ করে n দিনে, তবে একদিনে করে কাজের 1/n অংশ। যদি একদিনে করে কাজের 1/n অংশ, তবে একটি কাজ সম্পূর্ণ করে n দিনে। ওটা থাকলে ওটা বলবো, ওটা থাকলে ওটা। এই জিনিসটা খুব ভালো হয় জানতে হবে। If a completes work in n days, then s one day work equal to 1/n।
এখন আমরা গোল্ডেন রুল টু দেখি না 2 নম্বর গোল্ডেন রুল কিটা 2 নম্বর গোল্ডেন রুল কিটা বেশি লোক থাকলে কম দিন লাগে কম লোক থাকলে বেশি দিন লাগে হয়তো তোমরা বলবা যে এগুলো রুল নেই তো কমন সেন্স কিন্তু কমন সেন্সকে আমরা বলি এটার লাগে এটা একটা রুল আমি রুল হিসাবে ধরে এটারে এই জিনিসটা খুব ভালো করে মনে রাখতে হবে more people less days less people more days ঠিক আছে দুইটা গোল্ডেন রুল খুব সুন্দর করে লেখো আর খুব সুন্দর করে মুখস্থ করো এই দুইটা গোল্ডেন রুল দিয়ে আমরা এই চ্যাপ্টারে সব অঙ্ক করব এখানে আমি 4টা অঙ্ক লিখেছি 16টা অঙ্ক সময় 16টা অঙ্ক করলে এক্সামে হয়তো একটা আইব বা দুইটা আইব বা তিনটা আইব যতটা আপনি এখানে ইনশাআল্লাহ 100% শিওর করতে পারবেন গ্রেড 4 এ লাগে ভাইয়া ফার্স্ট কোশ্চেন যেটা বলছি A can do a piece of work in 10 days. একটি কাজ 10 দিনে করে B does the same work in 30 days. B কাজটি 30 দিনে করে In how many days A and B can do it? A এবং B একসঙ্গে কাজটি করলে কতদিনে করবে ওটা হচ্ছে কোয়েশ্চন এটা আমরা সামনে সলভ করবো এগুলা অঙ্ক সামনে সলভ করবো এগুলো অঙ্ক কিটা করবো আমরা ফুইলা এ একদিনে কতক্ষণ করেন 12 করবো তারপরে বাড়বো বি একদিনে কতক্ষণ করবো তারপরে কিটা বার করবো এ আর বি একলগে একদিনে কতক্ষণ করবো একলগে একদিনে 12 করার বাদে যখন আমি উল্টাই দিব যেটা গোল্ডেন রুল দেখলাম উল্টাই দিলে পুরা কাজ কত সময় লাগবে পারে যে ওই জিনিসটা আমরা একটা এ আনসার এ একটা কাজ করে 10 দিনে এস 1 ডে ওয়ার্ক একদিনের কাজ হলো 1/10 ঠিক আছে কোনো অসুবিধা নাই বি একটা কাজ করে 30 দিনে 20 1 ডে ওয়ার্ক হলো 1/30 ঠিক আছে এ তার 1 ডে ওয়ার্ক হলো 1/10 তার 1 ডে ওয়ার্ক হলো 1/30 এস 1 ডে ওয়ার্ক প্লাস 20 1 ডে ওয়ার্ক হলো কত হলো 1/10 প্লাস 1/30 দশা বললে 30 3 আর 4/30 ঠিক আছে 4/30 মানে 2/50 তো সম্পূর্ণ কাজ আর কি রকম করবো যদি উল্টাই দিই 15/2 মানে 14 আর 7 সমস্ত দুই ভাগের এখানে এ আর বি সম্পূর্ণ কাজ করবো ঠিক আছে নেক্সট কোশ্চেন আমরা দেখলাই দশ জনে একটি কাজ 21 দিনে করে 15 জনে কত দিনে করে 10 people completes a work in 21 days. In how many days? For the 15 people will do the same work. Because আমরা golden rule full লাগাবো 10 people 21 days 15 people how many days ঠিক আছে গোল্ডেন রুলে কিটা হয়েছে কম মানুষ বেশি দিন লাগবে ঠিক আছে 10 দিনে যদি 21 দিন লাগে
ফন্ডা যেন কদিন লাগবে, ফন্ডা মানে কি বেশি মানুষ না কম মানুষ, বেশি মানুষ, বেশি মানুষের কম দিন লাগবে। এটা আমরা কিন্তু করি 10 জন লোকে কামটা করতে লাগে 21 দিন, একজন লোকে কাম করতে হইলে একটা মানে কম না বেশি দিন লাগবে, তো 21 পূরণ 10 দিন লাগবে। 15 জনে কামটা করতে হইলে 21 পূরণ 10, 15 জনে করতে হইলে কম দিন লাগবে বাই 15। 3 দিয়ে 30 = 21, 3 দিয়ে 30 = 15, 5 দিয়ে 10, 7 দিয়ে 30। বুঝছেন এটা বলছি? 10 জনে কাজ করতে লাগে 21 দিন, তো একজনে কদিন লাগবো, বেশি দিন লাগবো, কম মানুষ বেশি দিন, ঠিক আছে। এখন একজনে যদি 210 দিনে করেন, 15 জনে কতদিন লাগবে, কম দিন লাগবে, মানে ভাগ করতে লাগবে, ভাগ করে পাইছি আমি 14 দিন লাগবে। তো এটা শেষ, তারপরে কোশ্চেনে যাই। 3টাই কোশ্চেন আছে। 3 নম্বর কোশ্চেনটা, A can do a work in 25 days. When he had worked for 15 days, B replaced him and completes the remaining work in 20 days. এটা হচ্ছে A একটি কাজ 25 দিনে করতে পারে। এর বাদের মতো যে যখন সে 15 দিন কাজটা করলো, তার পরিবর্তে বি কাজ করতে আসলো। এবং বি কাজটি 20 দিনে সম্পন্ন করলো। এই যদি করতো 15 দিন করলো, আরো 10 দিন হলে কমবে, কিন্তু বিয়ে কাজ করছে এর রিপ্লেস করিয়া 2 লাগছে 20 দিন। বি একা কাজটি করে করতে পারবে, বিয়ে একলা করে করতে পারবে, একা কাজটি কতদিন করবে? ঠিক আছে, সব জিনিস বুঝে যাবে তো, তোরা মন দিলে আনসার বাড়িয়ে দিবে। এ একটি কাজ করে 25 দিনে, এটা হচ্ছে এ একটা কাজ করে 25 দিনে, ঠিক আছে। যেমন সে 15 দিন কাজটা করলো, তার পরিবর্তে বি কাজ করতে আসে, 15 দিন ফরাক করার পরে বিয়ে তার রিপ্লেস করছে, 15 দিনে কতক্ষণ কাজ করছে, আগে বার করি এ একদিনে কতক্ষণ কাজ করবে। এস 1 day work equal to 1/25 গোল্ডেন রুল, ঠিক আছে। তারপরে আইলো 15 দিন করছে, তো এস 15 day work 1/25 into 15 মানে 15/25, ঠিক আছে। এখানে এটা বলছে রিমেনিং খাম দিয়ে কতদিন করছে, 20 দিনে করছে। রিমেনিং খাম মানে কতক্ষণ খাম বাকি দিচ্ছে, একটা খামর 15 ভাগর 25 ভাগ দিয়ে খাম হয়ে যায়, তো বাকি খাম কত, একটা খাম থেকে 15 ভাগের 25 ভাগের বিয়োগ করতে লাগবে। 25 15 25 10/25, আর তো বলে 5/25 5/2 2 খাম বাকি দিচ্ছে। বিয়ে কিতাব আছে, বিয়েটা কাছে কত করতে পারে, বি 20 দিনে করে 2/5 বার, ঠিক আছে। বি এক দিনে করে কম করবো 2/5 2/5 এ 20 ভাগ দিতে লাগবে, মানে 2/5 1/20 1/50 হতো। বি একদিন কতক্ষণ করে 1/50 কাজ করে, বি 1 day ওয়ার্ক হতো
1 day ওয়ার্ক হলো 1/50। তো বি সম্পূর্ণ কাজ কতক্ষণ লাগবে? বি সম্পূর্ণ কাজ করতে গোল্ডেন রুল থেকে আইব, গোলটি দিব সম্পূর্ণ কাজ করবে 50 দিন। এই অঙ্কটা হয়তো একটু ক্রিটিক্যাল লাগতে পারে, কিন্তু তখন পর্যন্ত এটা হলো ব্যাকওয়ার্ড। তারপরে এই জিনিসটা নয়া কনসেপ্ট, এই জিনিসটা জানতে লাগলো যে একজন মানুষ একটা কাজ করে ছড়িয়ে জায়গাতে হ্যাঁ কতক্ষণ কাজ করছে, কতক্ষণ কাজ বাকি রয়েছে, এগুলো আমরা জানতে লাগলো। হ্যাঁ ছড়িয়ে গেছে তখন কাজ, আর বাকি রয়েছে কতক্ষণ কাজ। ঠিক আছে, ও দুইটা জিনিস আমি পাই দিলাম। তারপরে কিতাব আর বলতে হবে বিয়ে 20 দিনও করছে তখন কাজ, বুঝছো? 20 দিনে হে ও কাজগুলো করছে, একদিনে হে তখন করবো, একদিনে 20 দিনে যে তখন করবো, একদিনে বেশ করবো না কম করবো, কম করবো মানে 20 দিন আমি বাদ দিয়ে দিচ্ছি, 20 দিন বাদ দিয়ে পাইছে কত 1/50, এর মানে বিয়ের একদিন করে খাম হইল 1/50। এখন আমি গোল্ডের রুল থেকে কিতাব আছি, একদিন করে খাম যদি 1/50 হয়েছে, কোনো খাম হতে হতে লাগবো 50 days। তো আনসারটা 50 days। তো এই চ্যাপ্টারে এখন গ্রেড 4 এই কোয়েশনটা আইতো না, একটা কোয়েশন আমি ডিসকাস করতেছি আর লাস্ট কোয়েশন গ্রেড 3 লাগে আমি হয়ে দিলে আর খুব ফাস্ট হয়ে দিয়ে আমি আর একটা গোল্ডেন রুল 3 এই চ্যাপ্টারে, গোল্ডেন রুল 3 লিখিয়া if a is twice as good a workman as B, যদি এ বি থেকে 2 গুণ বেশি কাজ করে, তবে ratio of work done by A and B will be 2:1, and ratio of time taken by A and B will be 1:2। এই কোশ্চেনটা দেখা যায় না, কোশ্চেনটা দেখা যায় এখানে যেটা হয়েছে গোল্ডেন রুল। তো এটা গোল্ডেন রুল খুব ভালো করে দেখলাম, এর যেটা আমাদের কোশ্চেনে A is twice as good a workman as B, so ratio of work done by A and B will be 3:1, ratio of time taken by A and B will be 1:3। আমরা জাস্ট ওই স্টেটমেন্ট থেকে এই দুটো লাইন আমি লিখে নিয়েছি। আমরা কি বলছি, and if therefore able to finish a piece of work in 30 days, less time than B, let ধরি B takes, এটা হচ্ছে প্রশ্ন করছে A B থেকে 30 দিন কম সময়ে কামটা করতে পারে, ধরি B takes X days, A takes কত দিন X minus 30। ঠিক আছে, সিম্পল জিনিস, নোট করে দিছি আমি লিখে দিয়েছি। ফাইন্ড দ্য টাইম ইন হুইচ দে ক্যান ডু ইট টুগেদার, তখন বুঝি একলাগে পড়লে কত দিন করতে পারে। তো দেখো এটা টাইম আমি বি তখন সময় কতদিন লাগে, X days লাগে, এর লাগে X minus 30 days। ঠিক আছে, আমি অন্য কিনা বলছি টাইমের রেশিও করতে 1:3, X minus 30 এবার বি তো A/B, X minus 30 1:3, 3x minus 90 equal to X, 2x equal to 90, X equal to 45। এবারে দিয়ে 45 দিন লাগায়, এর লাগায় 45 দিন। ঠিক আছে, বি এর জন্য করে 1/45, এ এর জন্য করে 1/15, এর জন্য এর বি এর লাগে মিলিয়ার ফর 4/45। পুরা কাজ করতে এর বি এর লাগে সাইড 1/4। বুঝে গেছে? Ratio of time taken A and B 3:1, ratio of time taken by ratio of work done 3:1, ratio of time taken 1:3। গোল্ডেন রুল থেকে আই গেল। বি আমরা এখন করছি যে
বিএ এ বি থেকে 30 দিন কম কম সময় করে, ঠিক আছে। আমি ধরছি বিএ করে এক্স এ করে এক্স মাইনাস 30 দিচ্ছি, এগুলো কিছু বলে গেছি আর এক্সট্রা কিছু করছি। এরপরে যেটা করছি, আমার কাছে গোল্ডেন রুল থেকে আমি একটা রেশিও পাই দিচ্ছি, টাইম টিকে মানুষ চৌত্রিশ, এই টাইম হলো এক্স মাইনাস 30, বিট টাইম হলো এক্স মানুষ চৌত্রিশ রেশিও। তখন এখান থেকে আমি এক্স পাই দিচ্ছি, এক্স পাইলে আমরা বিট টাইম পাইছি 45 দিন, এর টাইম পাইছি 15 দিন। তখন যা সিম্পল কোয়েশ্চন, এ 45 দিনে করে একটা কাম, বিয়ে করে 15 দিনে এই ফার্স্ট এটা কোয়েশ্চন করলাম, ওটা এরকম বসে সিঙ্গেল ওটা রিপিট হয়েছে। তো আমরা ওয়ার্কিং টাইম চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে আমরা নেক্সট চ্যাপ্টার লাগবে টাইম অ্যান্ড ডিস্টেন্স। তো টাইম অ্যান্ড ডিস্টেন্সে আমি শুধু একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করবো, কারণ টাইম অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারটা খুব ভাস্ট একটা চ্যাপ্টার, আর এখানে অনেকগুলো ফর্মুলা অনেকগুলো কনসেপ্ট জানতে লাগে। তো অত ডিটেলসে না আগে শুধু একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করবো। যদি এই কনসেপ্টটা বুঝিলাই আমরা, তো আশা করি গ্রেড 4-এ কোনো অসুবিধা হতো না। হয়তো গ্রেড 3 লাগে আরও করতে লাগবো, তো গ্রেড 3 কেন আমি আলোচনা করবেন না, শুধু গ্রেড 4-এর টাইম দেখে দিয়া। টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ডিস্টেন্সের প্রবলেমের একটা ফর্মুলা আমরা জানি, টাইম অ্যান্ড ডিস্টেন্স। ডিস্টেন্স বা দূরত্ব, ভেলোসিটি বা বেগ, টাইম বা সময়। যদি কোনো প্রশ্ন এই তিনটার থেকে যে কোনো একটা দেওয়া থাকে বা যে কোনো দুইটা দেওয়া থাকে, একটা বার করার কথা হয়, তখন ও কোয়েশ্চন আমরা কিরকম একটা ফর্মুলা আছে, এস ইকুয়াল টু ডিটি, এটার পাওয়ার এস, এটার পাওয়ার বি, এটার পাওয়ার টি, ঠিক আছে। এস ইকুয়াল টু ডিটি ফর্মুলা ইউজ করি আমরা। যদি দেওয়া থাকে দূরত্ব, তো একটা এক্সাম্পল দিলে কোয়েশ্চন, একটি গাড়ি 50 কিলোমিটার পার আওয়ার স্পিডে আওয়ার গিয়ে 100 কিলোমিটার গেল, কত সময় লাগবে? একদম সিম্পল কোয়েশ্চন। তো এরকম টাইপের কোয়েশ্চন আইলে আমরা এই ফর্মুলা দিয়ে করতে পারি, কারণ এস দেওয়া আছে 100, বি দেওয়া আছে 50, ইউনিট সেম হতে লাগবো। ইউনিটটা খুব বেশি খেয়াল করিও, যদি মিটার পার সেকেন্ড দেওয়া দেখা এখানে কিলোমিটার দেখাতে, মিটার পার সেকেন্ডে আমরা কিলোমিটারে দিতে লাগবো। মিটার পার সেকেন্ডে শর্টকাটে কিরকম কিলোমিটার নেই, এটা তুমি নিজে দেখে নেবে, আর এটা মুখস্থ হবে 5/18/3/5 আমার সেখানে আমাদের মিটার পার সেকেন্ডে কিলোমিটার পার আওয়ার দিলে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে লাগবে, দেখলে জিনিসটা ক্লিয়ার করে দেবে। তো এখানে আমাদের টি ইকুয়াল টু হোয়াট, আমরা ডাইরেক্টলি ইকুয়েশন বাই দেবো, আমরা কিন্তু এস ইকুয়াল টু বিটি, এস টি ইকুয়াল টু এস বাই বি, এস হলো 100 দিয়ে 50, 2 ঘন্টা লাগবে, শেষ। তো এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো এখন এরপরে আমরা একটা চ্যাপ্টার ধরি, আর তো আমরা সিম্পল ইন্টারেস্ট দেখলাই। সিম্পল ইন্টারেস্টের সিম্পল একটা ফর্মুলা মনে রাখতে লাগবো, ইন্টারেস্ট ইকুয়াল টু PNR বাই 100। এই ফর্মুলা দিয়ে আমরা সব অঙ্ক করবো। ইন্টারেস্ট হাই ইন্টারেস্ট মানে সুদ, পি প্রিন্সিপাল মানে মূলধন, এর সময় মানে টাইম, আর রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার। এই ফর্মুলাটা মনে রাখিয়া আই ইকুয়াল টু PNR বাই 100, আর এই টার্মগুলো মিনিংগুলো এখানে যেটা পেয়েছি মিস্টার শর্মায় তার কত টাকা আসছে, 20,000 টাকার আসছে এফডি হিসাবে, ব্যাংক 10% রেটে, 1 বছর 10% থাকে, 1 বছর তার ইন্টারেস্ট হতো 20,000 টাকার 1 বছর 10% হারে ইন্টারেস্ট হতো 2,000 টাকা। এখানে আবার যেটা হচ্ছে, if 30% is deducted as income tax से 30% टैक्स पूरी हो जाएगा और इंटरेस्ट आ गया, जितना इंटरेस्ट पड़ेगा इतना 30%
যে টাকা 31% ইন্টারেস্ট 100 বার করে 100 বখান দিলে বখান দিলে 600 টাকা ইনকাম ট্যাক্সে কাটিয়ে নেয় 600 টাকা এটা ফাইন হতো 2000 টাকা থেকে 600 টাকা বাদ দিয়ে নিলে 4,14,000 টাকা 14,000 টাকা পান আর তো ইয়া দিল 1 বছর চলে হোয়াট ইজ হিজ অ্যানুয়াল ইনকাম ফর দ্য ফিক্সড মানি অ্যানুয়াল ইনকাম কত টাকা 14,000 টাকা শেষ তো ওই টাইপের কোশ্চেন দাও আর এটা ইন্টারেস্ট লিখে আমরা তার সাথে কম্পাউন্ড ইন্টারেস্টের মডেলের কোশ্চেন গ্রেডফুল লেভেলে দিব এবং তার একটা চ্যাপ্টার দেখলাই রেশিও অফ প্রপোর্শন রেশিও এন্ড প্রপোর্শন অনুপাত ও সমানুপাত অনুপাত কিটা দুইটা যদি আমি কই এ এন্ড বি আর 2 নাম্বার যদি দুইটা নাম্বার হয় তারা যে ভগ্নাংশ ফ্র্যাকশন অফ এ এন্ড বি তারা দরকারে নিয়ে যে ভগ্নাংশ বানাতে হবে এদি বিলে বাদ করবি তখন এটা হইল গিয়া একটা রেশিও এটা আমরা তুলে লিখি A:B ঠিক আছে তো একটা রেশিও উপরে একটা টার্ম থাকে নিচে একটা টার্ম থাকে উপর টার্ম হলো যদি আমি কিছু ফলো করি নিচে টার্ম হলে যদি ফলো করতে রেশিওটা চেঞ্জ হয় না তো সিমিলার আমি উপর টার্ম হলে কিছু বাদ করি আর নিচে টার্ম হলে নিচে টার্ম হলে কিছু বাদ করি রেশিও চেঞ্জ হয় না যেরকম আসলো ওরকমই তো রেশিও দুই একটা প্রপার্টি জানলে প্রপোর্শন কেটে যাবে প্রপোর্শন কেটে কিন্তু আমরা বাংলা থেকে বুঝতে পারি প্রপোর্শন বাংলা একটু বাংলা হলে সমানুপাত সমানুপাত মানে যেটা সমানুপাত 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 সমান অনুপাত যখন দুইটা রেশিও সমান হইব তখন তারা হয় সমান অনুপাত দুইটা যখন সমান হইব তখন তারা হইব সমানুপাত যদি A/B = C/D হয় তখন তারা কিরকম হবে এখন সমানুপাত দুইটা অনুপাত সমান হয়ে গেছে ওটা কোশ্চেন সলভ করি আমরা দুইটা তো যদি if 3, 4, 21 and x are terms of the proportion then what is x যদি 3, 4, 21 আর x একটা সমানুপাত তৈরি করে তো x এর ভ্যালুটা হবে ইকুয়েশন এর 3/4 21/x এখান থেকে আমি x এর ভ্যালু পাবো 3 + 21 implies x = 428 x এর ভ্যালু হচ্ছে 28 এরকম টাইপের হবে বা আরেকটা অঙ্ক যেমন if what must be added to 6, 10, 14 and 22 to have them as a proportion আমরা যদি করি 6, 10, 14 এবং 22 এর সঙ্গে কত যোগ করলে এই সংখ্যাগুলা সমানুপাতে থাকবে ধরি এক যোগ করলে 6 + x / 10 + x 14 + x / 22 + x কোন খরচ হয় এখানে 12 আর 13 6x আর 22 28x আর x² একটা 140 10x আর 14x
10 এক্স 14 এক্স 24 এক্স এক্স স্কোয়ার কাজে 4 এক্স ইকুয়াল টু 12 34 জায়গায় দিন 8 এক্স ইকুয়াল টু তার আলাদা 2 যোগ করলে এই জিনিসটা একটা প্রপোর্শন হবে বেশি প্রপোর্শন দেখিয়া এই প্রপোর্শন এগুলো খুব ইজি আমি ইয়ে করি পিডিএফ একটা দেবো যেখানে একটা টিস কোয়েশন থাকবে এই কোয়েশনগুলো সলভ করলে এগুলো আমার কোয়েশনে হয়ে যাবে তো এখন আর একটা চ্যাপ্টার রয়েছে আমরা মিক্সচার অ্যান্ড এলিগেশন এই চ্যাপ্টারটা একটু পড়ি এখন আমরা মিক্সচার অ্যান্ড এলিগেশন বা মিশ্রণ চ্যাপ্টারে ভাবতাম এখানে কোয়েশনটা যে দুধওয়ালা ক্যান সেল 1 liter milk at ₹28 after mixing with water he sells it to be per liter what is the ratio of mixing ঠিক আছে একজন দুধওয়ালা 1 লিটার দুধ বেচে 28 টাকা লিখিটা করছি কারণ জল মিলে দাম কমাচ্ছে মানে 21 টাকা বেশি তে তার দুধ কত খান জল মিলেছে দুধ আর জলের মিশ্রণ যেটা সেটা রেশিও কত বার হবে এটা আমরা খাইলাম এটা চাইনিজ একটা নিয়ম মনে রাখতে লাগে ওই নিয়মে এইগুলো অঙ্ক এই টাইপের অঙ্কই এগুলো যদি হয় এই নিয়ম যেটা দেখাই দিব এটা মনে রাখলে এই টাইপের অঙ্ক আরামসে ইজিলি খুব ইজি সম্ভব ফার্স্ট আমরা লিখব মিল্ক ফার্স্ট আমরা লিখব মিল্ক তারপরে লিখব ওয়াটার ঠিক আছে মিল্কের দাম কত বাড়বে মিল্কের দাম হলো 28 টাকা ওয়াটারের দাম তো দেওয়া আছে মিল্কেরও যখন ওয়াটার মিলে তখন দিচ্ছে 21 টাকা ওরকম টার্ম দিন ওয়াটারের দাম দেন না ওয়াটার ফ্রিতে পাওয়া যায় কত টাকা লাগেনি পানি যেখান থেকে পানি পাওয়া যায় বিদ্যুৎ পানি করে নিয়ে ফ্রিতে পাওয়া যায় তখন তার মনে এইরকম টার্ম দেওয়ার ফলে এই টার্মটা ইম্পর্টেন্ট এই দুটো ওয়ার্ড ইম্পর্টেন্ট এইটা লাইনগুলো ইম্পর্টেন্ট ওগুলো জানতে লাগে কেন কিছু জানতে লাগে পরবর্তী বিন্দু মাইনাস করবো রাইস থেকে বিন্দু লেখা হতো 7 পরবর্তী বিন্দু মাইনাস করবো বিন্দু লেখা 21 ঠিক আছে এখন আমি রেশিও বার করতাম তো মিল্ক বাই ওয়াটার মিল্ক ইজ টু ওয়াটার এম বাই ডাব্লিউ এগুলো গিয়ে 21 বাই 7 3 বাই 1 এম ইজ টু ডাব্লিউ লেখা ইজ টু 1 ডলার দুটার জলের রেশিও কত ঠিক আছে আর একটা এক্সাম্পল দেখাচ্ছি একজন দোকানদারে 1 কেজি চাউল 260 টাকা হবে 1 কেজি আর আমার কাছে সব ধরো খালি জিরা 260 টাকা পাঞ্জাব রাইস 50 টাকা বলতে এখানে কিতা করছি রাইস 1 রাইস 2 রাইস 1 লগে রাইস 2 মিলাই দিছে মিলাইয়ে কত করে গেছে তার আন্দাজে কম যদি 52 টাকা করে গেছে ঠিক আছে এখন আমি ভাবলাম রাইস 1 আর রাইস 2 কোনটা কত হবে রাইস 1 আর রাইস 2 বেশি বুঝছো তো রাইস 1 রাইস 2 লিখেছি 52 করে বেশি আর দুটো মিলাই ওগুলো লিখেছি তখন পরবর্তী ওরকম মাইনাস 8 রাইস 1 বাই রাইস 2 হতো আর 1 বাই আর 2 2 বাই 8 1 বাই 4 1 বাই 1 বাই 4 রাইস 1 is to রাইস 2 equal 1 is to 4 1 is to 4 মানে কিটা বুঝছো মানে 1 কেজিরে 5 ভাগ করো যদি 1 কেজিরে 5 ভাগ করলে এবার কত মান দাম 100 গ্রামে 1 কিলো 1000 গ্রামে 1 কিলোগ্রাম 200 গ্রাম মিলাইছে হে ওটা রাইস 1 60 টাকা কেজি যে ওটা মিলাইছে 200 গ্রাম আর কত মিলাইছে 800 গ্রাম ঠিক আছে 800 গ্রাম মিলাইছে ওগুলো আর ওগুলো মিলাইছে 200 গ্রাম আর ওগুলো একবার ওগুলো লগিয়া একবার আর ওগুলো 4 গ্রাম ওগুলো মিলাইছে 200 গ্রাম ওগুলো মিলাইছে 800 গ্রাম মিলাইছে 1000 গ্রাম ওগুলো 1 কেজি দাম মিলেছে 52 টাকা মিক্সচার অ্যান্ড এডুকেশন শেষ এখন আমি কিতা পাবো কয়েকটা টপিক ছাড়া কয়েকটা অঙ্ক করে দিব যেগুলা
কয়েকবার একবার দেখে নিলে আশা করি ভালো হইব। আর এক্সামে যদি হয় তো তুমি করতে পারবে। তো আমরা মিসেলিনিয়াসের ফার্স্ট কোয়েশ্চনটা বলে দিই। সেকেন্ড কোয়েশ্চন যেটা আমি করে দিয়েছি এটা আমি কিছু দিতাম না, ও ফর্মুলা আছে, ও অঙ্ক করিয়া দিয়েছি, ও কোয়েশ্চন আছে, এক্সাক্ট সেম টাইপ অফ কোয়েশ্চন আইব, সেম ফর্মুলা ইউজ হইব, সেম অঙ্ক করবো, আনসার যদি হয় তো ওটা আইব। ওটা ভালো করে দেখে রাখি দাও, এক্সাম হইলে সেম জিনিস বই দিয়ে দিবে। মেন কোয়েশ্চনটা কি? আচ্ছা, এটা সবসময় আমার রাস্তা রাখবো না। একটা ম্যাপ যখন আঁকি বা কোনো কিছু আঁকি বা কোনো বই পড়তে আমরা যখন ডিরেকশন স্টার্ট করি তখন এদিকে নর্থ থাকে, এদিকে সাউথ থাকে, এদিকে ইস্ট থাকে, এদিকে ওয়েস্ট থাকে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট জানতে লাগবে। মেন কোশ্চেনগুলো ডিউ ইস্ট, এখান থেকে স্টার্টিং পয়েন্ট হয় এদিকে গেছে 10 মিটার, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, ঠিক আছে। অ্যান্ড দেন 24 মিটার ডিউ নর্থ, তারপরে এখান থেকে দিয়ে গেছে কত মিটার? 24 মিটার। What is the present distance from starting point? এখান থেকে এখানের ডিস্টেন্সটা এরকম কোয়েশ্চেন পাইয়া কিছু চিন্তা করার দরকার নাই, সোজা এখানে রুট ওভার ওয়াই বাই এখানে লিখবে 24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, যে কোনো একটা আগে লিখে নেবে, ঠিক আছে। এগুলো করলে দিতে হয় 10 10 100 আর 24 করতে করতে হবে 400 মিটার है, এদিকে কত মিটার ফ্রম স্টার্টিং পয়েন্ট এটা 26 মিটার। আর এটা যেরকম আছে ওরকম সেম ফর্মুলা ইউজ করে নিতে হবে। আরো একটা অঙ্ক the arithmetic mean of 10 versus 20. 10টি সংখ্যা গড় 20, যদি প্রত্যেক সংখ্যা থেকে 5 বিয়োগ করা পর নতুন সংখ্যাটি নতুন গড় কত? The arithmetic mean of 10 numbers is 20. If 5 is subtracted from each number, what is the new average? New arithmetic mean. So, এখানে কি হচ্ছে? 10টা সংখ্যা যদি A1, A2, A3, প্লাস A10। এরপরে আমি মল্টিপ্লাই করা সেটা গড় হচ্ছে আমার 20 করছি, ঠিক আছে। সারাটি ফার্স্ট বিট করছি, এদিক থেকে ফার্স্ট বিট করছি, এদিক থেকে ফার্স্ট বিট করছি, এদিক থেকে ফার্স্ট বিট করছি, সারাটি ফার্স্ট বিট করার পরে গড় নতুন গড় কত হচ্ছে, ঠিক আছে, কত এগুলো কিনা হবে, সারাটিতে ফার্স্ট বিট করছি, এগুলো লেখা যাবে না 3 মাইনাস মাইনাস ফার্স্ট সারা মাইনাস ফার্স্ট 10টা মাইনাস ফার্স্ট লেখা যায় 1 প্লাস A2 প্লাস A10
বাই 10 মাইনাস 10টা ভাগ বিক্রি করতে হবে 5 বাই 10 এখন মান দিয়ে দিচ্ছে 20 2 মিলিয়ন 5 নতুন কত বিক্রি করবে এটা মান কিরকম করছি 10টা সংখ্যার গড় হয়েছে 20 আমি 10টা সংখ্যার গড় নিয়েছি 20 হয়েছে সালাতেই ফার্স্ট বিক করতে হবে সালাতেই ফার্স্ট বিক করে দিচ্ছি প্লাস 10 মাইনাস 5 সালাতেই ফার্স্ট বিক করছি করিয়ে আনলে হচ্ছে গড় সত্য আমি এগুলো আমি তোরা অ্যারেঞ্জমেন্ট করছি কেন অ্যারেঞ্জমেন্ট আর কিছু মাইনাস 5 সালামালি মাইনাস 5 মাইনাস 5 আগলাই দিচ্ছি এর মান থেকে এটার মান এক সাইডে লিখেছি মাইনাস 5 সব এক সাইডে লিখেছি মাইনাস কমন রয়েছে সারা প্লাস লিখেছি এখানে মাইনাস দিয়ে আমি টোটাল দিয়ে দিয়েছি এটা বেলো আমার দেওয়া আছে 20 5 বিক করে দিচ্ছি ঘরের অঙ্ক ইম্পর্টেন্ট আছে ঘরের অঙ্ক যদি ফারাও কিছু করবে একটা বয়সের অঙ্ক Arjun is twice as old as Shia. 5 years ago his age was 3 times Shia's age. 5 years ago his age was 3 times Shia's age. Yes. What is Shia's present age? Arjun is twice as old as Shia. Dori, Shia, বয়স X অর্থাৎ অরিজিনাল বয়স কত হলো অরিজিনাল বয়স 5 বছর আগে যেগুলো 3 টাইম 7 বছর আগে বয়স কত হবে Shia বয়স কতিয়া 3 গুণ ইকুয়েশন ফর্মুলা 3x minus 5 3x minus 5 equal to 2x minus 5 ऐसा ऐसा नहीं है this equation है x बराबर 10 इसलिए बताऊं बस तो 10% हमने बस खूब इजीली हम कर सॉल्व कर सकते क्वेश्चन में देखा दवा से बता देखी क्वेश्चन में যেটা কি দেই সেটা বার করছি ইকুয়েশন আমি ওখান থেকে হচ্ছে সেকেন্ড স্টেটমেন্ট দিতে সেকেন্ড স্টেটমেন্ট থেকে ইকুয়েশন পাওয়া গেছে পরবর্তী আমরা নেক্সট কোশ্চেন এটা দুটো আমরা করতে লিখি আচ্ছা একটা দিয়ে দিয়া পারফেক্ট স্কয়ার 1 to 20 perfect square 1 to 20 it's 1 to 20 at least 1 to 20 perfect square memorize করতে লাগে ফার্স্ট হলো 1 square equal to 1 2 square equal to 4 3 square equal to 9 4 square equal to 16 10 square equal to 100 11 square 121 12 square 140 square 169 14 square 196 15 square 222 ওরকম পুরো 20 পর্যন্ত মুখস্থ করতে হবে বাকি আর কিছু লাগছে না দুটো কোশ্চেন আছে যেটা আমি পিডিএফ ফাইলে দিয়ে বলে দিই তুমি খুব ভালো করে পড়াশোনা করো খুব ভালো করে এক্সামটা দাও আমি আশা করি তুমি সাকসেসফুল হবে যদি মন দিয়ে পড়ো আর একটু কষ্ট করো তো ইনশাআল্লাহ সাকসেস পাইবে আর পরীক্ষার আগে না পরীক্ষা দিয়া তোমার রেজাল্ট খারাপ হবো পরে বইটা নিজে মুসলমানের চাকরি পাই না বা হিন্দু চাকরি পাই না বা সরকারের চাকরি দিচ্ছে না বা টাকা লিয়ে চাকরি পাই নিচ্ছি কথা এক্সকিউজ দিয়ে কোনো লাভ নাই সময় থাকতে পড়ো আশা করি আমার ক্লাসে তোমাদের একটু না একটু হেল্প করবো আর বেস্ট অফ লাক নেক্সট একটা ক্লাস আইব যেটার মধ্যে শুধু ম্যাচুরেশন থাকবো তো আশা করি 2 দিনের মধ্যে ওই ক্লাসটা আমি দিয়ে দেবো গুড নাইট গুড মর্নিং যার লাগে যেতে হবে তা তো আসসালামু আলাইকুম